তারপরে যদি আমরা খেয়াল করি যে লিঙ্গ নির্ধারণ নীতি, অর্থাৎ আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে জানি যে আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে দেহ ক্রোমোজোম যেগুলো আছে সেগুলো কিন্তু 22 জোড়া অর্থাৎ 44টি, আর যে 2 জোড়া ক্রোমোজোম থাকে সেটাকে কিন্তু কি বলা হয়, সেক্স ক্রোমোজোম। তো এই সেক্স ক্রোমোজোম দ্বারাই কিন্তু নারী পুরুষকে আলাদাভাবে চিহ্নিত করা হয়। তো দেখো যে নারীদের ক্ষেত্রে কি কি ক্রোমোজোম থাকে, দুইটাই কি থাকে, দুইটাই থাকে এক্স এবং এক্স, এবং পুরুষদের থাকে কি থাকে, এক্স এবং ওয়াই। তো আমরা এটা দেখেই বুঝতে পারি যে কোনটা হোমোজাইগাস আর কোনটা হেটারোজোম, বা কোনটা হেটারোজোম বা কোনটা হোমোজোম। হোমোজোম মানে হোমো মানে সম, তো এক্স এক্স যেহেতু আছে তার মানে স্ত্রীর যে ক্রোমোজোম জোড় সেটাকে কিন্তু বলা হবে হোমোজোম। আর পুরুষের ক্ষেত্রে যেটা এক্স ওয়াই, তার মানে এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা এক্স একটা ওয়াই। তো এইটার ক্ষেত্রে বলা হয় কে হেটারোজোম বা হেটারোগ্যামিট, বা এটাকে বলা হয় হোমোগ্যামিট, কারণ এই দুইটা কি গ্যামিট। তো এইভাবে হচ্ছে এটাকে নির্ধারণ করা হয়। এখন দেখো যে এর যে নির্ধারণ পদ্ধতি, তো পুরুষ হেটারোগ্যামেসিস প্রক্রিয়া নিচে বর্ণিত দুই প্রকার হতে পারে, সেটা হচ্ছে এক্স 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 ওয়াই। এই পদ্ধতিটা ইউজ করা হয় কোথায়, মানুষ, ড্রোসোফিলা, বিভিন্ন ধরনের পতঙ্গ এবং গাজা তেলাগোচাই, এগুলো হচ্ছে কি করা হয়, এইভাবে লিঙ্গ নির্ধারণ করা হয় এক্স 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 ওয়াই দ্বারা। কিন্তু যদি আমরা খেয়াল করি এক্স 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 ও, ও মানে কি অহনি, ও থেকে এটা মূলত ওয়ার্ডটা কি অহনি, অর্থাৎ নাই, ওখানে ক্রোমোজোমটা কি নাই। এক্স এক্স মানে কি দুইটাই এক্স এক্স, এক্স ও মানে হচ্ছে এক্স এর পরে যেটা থাকার কথা ছিল সেটা কিন্তু নাই, ও দ্বারা বোঝায় এখানে শূন্য স্থান। তো এই যে ওহনি, এইটা দ্বারা কি কি ফড়িং, সারপোকা, পতঙ্গ এবং ডিসকোরিয়া শ্রেণীর উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করা হয় হচ্ছে এক্স এক্স এবং এক্সও দ্বারা। এছাড়াও আমরা কিন্তু এক্স 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 ডাব্লু দ্বারাও এক ধরনের প্রাণীর লিঙ্গ নির্ধারণ করি, সেটা হচ্ছে কি মনে রাখতে হবে, প্রজাপতি। কারণ প্রজাপতি এইগুলোর ভিতরে পড়বে না, প্রজাপতিটা এক্সেপশনাল। তো এইটা ক্ষেত্রে কি করা হয় এক্স 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 ডাব্লু, অর্থাৎ এখানে ছিল না সেখানে কি থাকবে ডাব্লু থাকবে, তো এখানে এটাকে প্রজাপতির সাথে তুলনা করা হয়। তো এই যে সেক্স লিঙ্ক, সেক্স যে ক্রোমোজোম, এইটা দ্বারাই কিন্তু অনেক ধরনের ডিসঅর্ডার দেখা যায়। তো এইগুলোকে বলা হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো এগুলো কি কি দেখো, যে এইগুলো হচ্ছে মানুষের এক্স জিন নিয়ন্ত্রিত যেগুলো আছে, যেগুলো এক্স জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক ধরনের আছে এক্স জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর এক ধরনের আছে কি ওয়াই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এক্স জিন দ্বারা যেটা নিয়ন্ত্রিত হয় সেটার ভিতরে কি আছে, লাল সবুজ বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ড, অর্থাৎ একটা লোক যদি আমরা ইশিহারা কালার টেস্ট করি সেখানে কিন্তু সে লাল সবুজ আলাদা করে চিহ্নিত করতে পারবে না। তো এটাকে বলা হয় কালার ব্লাইন্ডনেস। হিমোফিলিয়া, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি, এবং মানুষের যে ওয়াইজিন নিয়ন্ত্রিত যেই ডিসঅর্ডারটা আছে সেটা হচ্ছে কানের পেশি বা কানের লোম, অর্থাৎ কানের পেশিতে যে লোমগুলো ওঠে সেগুলো হচ্ছে কি এই ওয়াইজিন নিয়ন্ত্রিত ডিসঅর্ডার। তো আমরা যদি প্রথমে আসি যে লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে, দেখো যে যদি একটা বর্ণান্ধ পুরুষ স্বাভাবিক মহিলাকে বিয়ে করে বা এদের যদি আমরা ক্রস ঘটাই, তো এই ক্ষেত্রে যেই কন্যা বা পুত্র হবে অর্থাৎ সন্তান সন্ততির ক্ষেত্রে এই যে পার্সেন্টেজ অর্থাৎ বর্ণান্ধ সম্ভাবনাটা কেমন হবে, আমরা যদি খেয়াল করি যে এক্স সি ওয়াই এবং এক্স সি এক্স সি, তো এখানে যদি আমরা গ্যামেট তৈরি করি এটা হচ্ছে কি এক্স সি। আর একটা জিনিস যে যেহেতু মহিলারা এক্স এক্স আর পুরুষরা এক্স ওয়াই, তো এক্স জিনিসটা কি, এক্স কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ বাহক হিসেবে কাজ করতে পারে, স্বাভাবিক বাট কিন্তু বাহক, অর্থাৎ সি দ্বারা কিন্তু আমরা ক্যারিয়ার বোঝাই। কিন্তু দেখো যে এইখানে সি দিলে এখানে কিন্তু বাকি আছে, তার মানে এটা কিন্তু এখনো স্বাভাবিক, কিন্তু এইখানে যদি তুমি সি দাও এর কিন্তু আর কেউ নাই, এর কিন্তু এক্স একটাই, তার মানে এ কিন্তু বর্ণান্ধ। পুরুষদের ক্ষেত্রে এক্সে বাহক থাকা মানে সে কিন্তু বর্ণান্ধ, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বাহক থাকা মানে সে কিন্তু বর্ণান্ধ নয়, তার মানে সে ক্যারিয়ার। যদি দুইটার ক্ষেত্রে বাহক থাকে বা সি সি দিয়ে চিহ্নিত করি সেটা কিন্তু তবে বর্ণান্ধ হবে, কিন্তু এইটার ক্ষেত্রে একটা থাকলেই বর্ণান্ধ হবে। এই জিনিসটা আমরা খেয়াল করবো যে এটা কিন্তু বর্ণান্ধ পুরুষ, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক মহিলা। তো এই দুটো যদি আমরা গ্যামিট সৃষ্টি করি এবং ক্রস করাই, দেখো যে এক্সি এক্সি এই জিনিসটা যেহেতু বর্ণান্ধতা জিন, আর এই বড় সি কিন্তু আলাদা, এইখানে কিন্তু আমরা ছোট সি দ্বারা প্রকাশ করবো এটা বর্ণান্ধ, আর এটা বড় সি দ্বারা কি বোঝাবে স্বাভাবিক।
তো বড় সি মানে স্বাভাবিক, আর ছোট সি মানে যেহেতু ক্যারিয়ার বাহক, তার মানে একটা এক্সি আছে, তার মানে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু বাহক কোণ না, এটা কি বাহক কোণ না, এটার ক্ষেত্রে সেম। এখন দেখো যে এক্সি বড় সি মানে কিন্তু স্বাভাবিক, বড় সি মানে স্বাভাবিক, তার মানে এখানে কি হবে স্বাভাবিক পুত্র, এখানেও কি হবে স্বাভাবিক পুত্র। তার মানে দেখো যে পুরুষটা বর্ণান্ধ হওয়ার পরেও কিন্তু স্বাভাবিক মহিলার সাথে যখন ক্রস করানো হচ্ছে তখন কিন্তু এটা কি হচ্ছে, একটা সন্তান সন্ততিতেও কিন্তু বর্ণান্ধতা দেখা যাচ্ছে না। তার মানে এদের যে বর্ণান্ধতার হার সেটা কিন্তু 0%। তো এদের ক্ষেত্রে সবাই কিন্তু কি হবে স্বাভাবিক অথবা বাহক, অর্থাৎ বলা যায় যে স্বাভাবিক পুত্র এবং কন্যায় এদের দেখা যাবে। এরপরে আসি যে এই যে বর্ণান্ধতা বা স্বাভাবিক পুরুষ আমরা নির্ধারণ করলাম, এবং এই যে প্রক্রিয়া এটা যদি পিতা থেকে কন্যার মাধ্যমে পুত্রকে যায়, অর্থাৎ নানা থেকে নাতিতে যায়, সেটাকে কি বলা হয় ক্রিস ক্রস। সাধারণত কি হয় যে দাদা থেকে বাবা দেন হচ্ছে পুত্র, কিন্তু এখানে যদি পিতা থেকে কন্যার মাধ্যমে পুত্রকে যায় এটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ক্রস ও সেম। তো এখানে একটা কথা বলা আছে যে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হওয়ার কারণ কি। আমরা কিন্তু এটা আগেই জেনে ফেলেছি যে পুরুষদের ক্ষেত্রে যে ক্রোমোজোমটা থাকে সেটা হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ হেটারো ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে কি থাকে এক্স এক্স। তার মানে মহিলাদের কিন্তু ক্যারিয়ার হওয়ার জন্য দুইটা এক্স আছে, কিন্তু পুরুষদের ক্যারিয়ার হওয়ার জন্য কিন্তু মাত্র একটা। আর ক্যারিয়ার একবার যদি এক্স হয়ে যায় তাহলে সে কিন্তু বর্ণান্ধ হয়ে যাবে, কারণ একটা এক্স হয়ে যাওয়া মানে তার এক্সই আছে একটা ক্যারিয়ার, মানে সেটাই বর্ণান্ধ। আর মহিলাদের ক্ষেত্রে এই সুযোগটা থাকে যে দুইটা ক্যারিয়ার হওয়ার পরে তারা বর্ণান্ধর মতো আচরণ দেখায়। তো এই ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষদের বেশি বর্ণান্ধ হতে দেখা যায়। এবং কেউ বর্ণান্ধ কিনা সেটা পরীক্ষা করার জন্য যেই টেস্টটা করা হয় সেটা হচ্ছে কি ইশিহারা কালার টেস্ট। এই যে আমরা যারা স্বাভাবিক মানুষ আছি তারা যে কালারটা দেখতে পাই, বর্ণান্ধ মানুষরা কিন্তু সেই কালারটা দেখতে পায় না। তো এই যে পরীক্ষার মাধ্যমে এই টেস্টটা করা হয় সেটাকে বলা হয় ইশিহারা কালার টেস্ট। এরপরে দেখো যে কি আছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া জিনিসটা কি, যে ব্যক্তিদের কি হয় না রক্ত তঞ্চিত হয় না। যদি কারো হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয় তাহলে আমাদের যদি কোথাও কেটে যায় তো সেখান থেকে অনবরত রক্ত কিন্তু বেরোতে থাকে, অর্থাৎ এখান থেকে কিন্তু রক্ত তঞ্চন ঘটে না। তো এই জিনিসটা রক্তক্ষরণজনিত কারণে যে রোগী থাকে তার কিন্তু মৃত্যুও ঘটতে পারে, কারণ তার দেহে অনুচক্রিকার সংখ্যা কিন্তু কমে যায়। হিমোফিলিয়ার কারণে কি হয়, তার দেহে অনুচক্রিকার সংখ্যা কমে যায়। অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। আর যদি কারো বেশি থাকে সেটাও কিন্তু ক্ষতির কারণ, কারণ রক্তর স্বাভাবিক প্রক্রিয়া পরিবহনে কিন্তু ব্যাহত হবে যদি অনুচক্রিকা বেশি থাকে। তো কম থাকার কারণে কি হচ্ছে, রক্ত কিন্তু অনবরত বেরোতেই থাকছে, তো আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে। তো এই যে হিমোফিলিয়া এটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। তো আমরা আগেই জেনেছিলাম যে রক্তে যে ফ্যাক্টরগুলো থাকে সেগুলো কিন্তু 12টা। তো এই 12টার মধ্যে যেই হিমোফিলিয়া এ সেটার জন্য একটা দায়ী এবং হিমোফিলিয়া বি সেটার জন্য আর একটা ফ্যাক্টর দায়ী। এখন দেখো যে যেটা এ সেটার ক্ষেত্রে 8 নম্বর যে ফ্যাক্টরটা থাকে এটা যদি উৎপন্ন না হয় সেক্ষেত্রে এটাকে বলা হয় হিমোফিলিয়া এ, এবং যেটা 9 নম্বর ফ্যাক্টর এটা যদি উৎপন্ন না হয় তাহলে এটাকে বলা হয় কি কিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। তার মানে 8 নম্বর না থাকার কারণে সেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া এ, এবং 9 নম্বর না থাকার কারণে সেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া বি। তো হিমোফিলিয়া হচ্ছে এই দুই রকমের হতে পারে, এবং এর যদি আমরা ক্রস করি তাহলে কিন্তু একদম সেম কালার ব্লাইন্ডের মতোই কিন্তু ক্রসটা দেখাবে। দেখো যে এই যে ক্রস, এই যে ক্রস এর ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে স্বাভাবিক কোণগুলো আর হিমোফিলিক কোণগুলো, তো দেখো এই যে বড় এইচ এইগুলো কিন্তু আক্রান্ত নয়, ছোট এইচ গুলো কি আক্রান্ত। তার মানে বড় এইচ যদি আক্রান্ত না হয়, ছোট এইচ যদি আক্রান্ত হয়, এক্স এক্স এর ক্ষেত্রে ছোট এইচ মানে কিন্তু এখন বাহক হবে। ছোট এইচ এর ক্ষেত্রে কি হলো বাহক হলো। কিন্তু দেখো যে এইখানে কি আছে এক্স ওয়াই, তার মানে কিন্তু এক্সটা এক্স নাই, তার মানে যদি এটা ছোট এইচ থাকে অবশ্যই এটা কি হয়ে যাবে হিমোফিলিকে আক্রান্ত। তার মানে এরা যদি বাহক হয় এরা কিন্তু স্বাভাবিক, বড় এইচ এর কোনো ক্ষতি নেই, তার মানে এটা স্বাভাবিক। কিন্তু এই ছোট এইচ কিন্তু আক্রান্ত, তার মানে এটা কি হয়ে যাবে হিমোফিলিক পুত্র, তার মানে হিমোফিলিয়ায় আক্রান্ত। এখন দেখো যে মানুষের কয়েকটি কিন্তু
এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমরা পড়তেছি, এটার নাম অনুসারে কি কি পার্থক্য তৈরি হয়। দেখো প্রথমে আছে লাল সবুজ বর্ণান্ধতা, অর্থাৎ লাল এবং সবুজ যে রং এটা কিন্তু তারা চিহ্নিত করতে বা পার্থক্য করতে পারে না। তারপরে আছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া মানে পড়লাম কি, যে রক্ত তঞ্চন ঘটাতে পারে না। কি পারে না? রক্ত তঞ্চন বিলম্বিত হয়, আবার কখনো কখনো অবিরাম রক্ত বেরোনোর মাধ্যমে কিন্তু মৃত্যুও ঘটতে পারে। তারপরে আছে দেখো যে মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার মাসফেল থেকে ডিস্ট্রফি, অর্থাৎ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অর্থাৎ সে দুর্বল হয়ে যাচ্ছে, বিভিন্ন অঙ্গের পেশি সঞ্চালন স্বাভাবিক কাজ কর্মের সক্ষমতা কি করতেছে? কমিয়ে দিচ্ছে। রাত কানা মানে আমরা সবাই জানি যে ভিটামিন এ এর অভাবে হয় এবং রাতে দেখতে পারে না, রাতে কোনো কিছু দেখতে পায় না। ডায়াবেটিস ইনসেপিডাস। ডায়াবেটিস মানেই হচ্ছে অস্বাভাবিক মূত্র ত্যাগ। তো এইটা হচ্ছে শারীরিক অক্ষমতা। দেন হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোম হচ্ছে যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বা অটিজম, তাদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায় ফ্রাজিল এক্স সিনড্রোম। এবং হাইপার ট্রাইকোসিস। হাইপার মানে অনেক বেশি, ট্রাইকোসিস মানে সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। যদি লোমের পরিমাণটা অনেক বেশি হয় তাকে সেই রোগকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। তারপর আছে দেখো টেস্টিকুলার ফেমিনাইজেশন। ফেমিনাইজেশন ফিমেল থেকে ফেমিনাইজেশন, অর্থাৎ মেয়েদের মতো আচরণ হয়ে যায়, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। এই জিনিসকে কি বলা হয়? টেস্টিকুলার ফেমিনাইজেশন। তো আসো এর পরে যে সেকেন্ড ডিসঅর্ডার আছে সেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। অর্থাৎ আমি বললাম যে এটার ক্ষেত্রে কি হচ্ছে, মাসেলটা কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে কি মাসকুলার ডিস্ট্রফি। কয় ধরনের মাসকুলার ডিস্ট্রফি দেখা যায়? 30-এরও বেশি মাসকুলার ডিস্ট্রফি দেখা যায়। এখন এর যে শারীরিক লক্ষণগুলো আছে সেগুলো কি কি? যদি নাম পড়ে আমরা বুঝতে পারতেছি মাসেল দুর্বল হবে, তার মানে এদের পেশির কি হবে? দুর্বলতা হবে। এবং সমন্বয়ের অভাব, স্থূলতা দেখা যায়। স্থূলতা মানে কি? মোটা হয়ে যাওয়া, অর্থাৎ স্বাভাবিক ওজন কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। স্বাভাবিক ওজন কি হবে? বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমাদের যে পেশি থাকে তার কিন্তু দ্রুত ক্ষয়প্রাপ্ততা দেখা যায়, অর্থাৎ পেশি কি হয়? দ্রুত ক্ষয় হয়। দুর্বলতা এবং পেশি অকার্যকর হয়ে পড়ে, অর্থাৎ দুর্বলজনিত যত রোগ সব কিন্তু মাসকুলার ডিস্ট্রফির ভিতরেই পড়বে। তারপরে যেটা আছে দেখো যে মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রেও কিন্তু আমরা হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে যা শিখে এসেছি একই ধরনের ক্রসই কিন্তু সংগঠিত হয়। এরপরে দেখো যে জিনিসটা আছে যে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের ক্ষেত্রেও কিন্তু একই কথা আমাদের মনে রাখতে হবে। ব্লাড গ্রুপ যারা আমরা ও বলি, এটা মানে কিন্তু কি? অহনি, অর্থাৎ এর কিন্তু কি নাই? এর কিন্তু কোনো এন্টিজেন নাই। এই এন্টিজেন না থাকার কারণেই তাদের ব্লাড গ্রুপটা কি হয়? ও হয়। ও মানে অহনি, অহনি মানে নাই। তো এখন দেখো যে ব্লাড গ্রুপকে কয়টি ভাগে, এ বি ও, এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। এবং এবার সকলেরই কিন্তু কি আছে? পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ। তো দেখো মানবজাতি রক্তকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, একটা এ বি এবং ও, এবং এদের আলাদা আলাদাভাবে কিন্তু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আছে। তো এটার ক্ষেত্রে দেখো যে ব্লাড গ্রুপ এ এর ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি, অ্যান্টিবডি তার বিপরীতটা অর্থাৎ বি, এবং অ্যান্টিজেন তার একইটাই অর্থাৎ অ্যান্টিজেন এ। বি এর ক্ষেত্রে ঠিক উল্টাটা, অ্যান্টিবডি যেটা তার অ্যান্টিজেন উল্টাটা। কিন্তু ব্লাড গ্রুপ এ বি এর ক্ষেত্রে দেখো কি নাই? অ্যান্টিবডি নাই। এ বি এর ক্ষেত্রে অ্যান্টিবডি নাই, তবে অ্যান্টিজেন আছে। আর ঠিক উল্টাটা হচ্ছে ও এর ক্ষেত্রে অ্যান্টিবডি আছে কিন্তু কি নাই? অ্যান্টিজেন নাই। অ্যান্টিজেন না থাকার কারণেই মূলত এর নাম হয়েছে কি? ও। এবং যেই যে অ্যান্টিজেন সেটাই তার ব্লাড গ্রুপ। অ্যান্টিজেনই মূলত ব্লাড গ্রুপকে রিপ্রেজেন্ট করে। তো অ্যান্টিজেন অর্থাৎ ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিজেনটা কি হবে? এই হবে। আর বিপরীতটা হবে কি? অ্যান্টিবডি। অর্থাৎ অ্যান্টিজেনের বিপরীতে যেটা তৈরি হয় আমাদের প্রতিরক্ষার জন্য সেটাকেই বলা হয় মূলত অ্যান্টিবডি। তার মানে এর বিপরীতে কি তৈরি হবে? বি তৈরি হবে। তো এই জন্যই এইগুলো হচ্ছে একে অপরের বিপরীত হয়। তারপরে দেখো যে আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টরটা মূলত কি? আরএইচ নামটা এসেছে রেসাস বানর, অর্থাৎ মেকাকা মুলাটা, যেটা বৈজ্ঞানিক নাম, সেটা থেকে মূলত এই আরএইচ ফ্যাক্টরের সূচনা। কি করা হয় যে এই যে বানরের রক্ত এটা কিন্তু খরগোশের শরীরে প্রবেশ করিয়ে একটা অ্যান্টিবডি তৈরি করা হয়। এই অ্যান্টিবডির নামকরণই করা হয়েছে আরএইচ ফ্যাক্টর। তো আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে 6টি অ্যান্টিজেন থাকে, বড় সি ছোট সি, বড় ডি ছোট ডি, বড় ই ছোট ই।
যেগুলো বড় সেগুলো কিন্তু বৈশিষ্ট্য প্রকট অর্থাৎ প্রকাশ পায়, যেগুলো ছোট সেগুলোর বৈশিষ্ট্য প্রচ্ছন্ন অর্থাৎ প্রকাশ পায় না। এখন এই আরএইচ ফ্যাক্টরের কারণে কিন্তু নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়, অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিন্তু এটা জটিলতার সৃষ্টি করে। তো সেই যেই জটিলতা সৃষ্টি করে সেটার যেই রোগের নাম সেটা হচ্ছে কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস, এরিথ্রো মানে হচ্ছে লোহিত রক্তকণিকার কথা অথবা এরিথ্রোসাইটের কথা। শিশু জীবিত থাকলে তাদের প্রচন্ড রক্ত স্বল্পতা এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা যায়, জন্ডিস রোগ দেখা যায়। তার মানে এখানে কি বেড়ে যাবে বলতো, যে রুবিন। আমরা জানি যে বিলুরুবিনের রং হচ্ছে হলুদ, জন্ডিস হলে কি রং ধারণ করে, হলুদ রং। তার মানে এখানে কিসের পরিমাণ বেড়ে গেছে, বিলুরুবিনের পরিমাণ, কারণ এখানে কিন্তু লোহিত রক্তকণিকার ব্যাপারে কথা বলা হচ্ছে। কারণ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, লোহিত রক্তকণিকার স্বল্পতার কারণে কিন্তু রক্ত স্বল্পতা দেখা যায়। তো এটাই হচ্ছে আমাদের যেই গর্ভধারণ জনিত জটিলতা সেটা। কারণ এখানে কি হয় দেখো, আরএইচ ফ্যাক্টর যেটা থাকে সেটা নেগেটিভ পজিটিভের কারণে প্রথম সন্তান যেটা হয় সেটা হয় আরএইচ পজিটিভ। কারণ আরএইচ কি, পজিটিভটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তো অবশ্যই পজিটিভটা কিন্তু দেখা যাবে। এখন যখন প্রকট বৈশিষ্ট্য হয়ে গেল, এখন এটা কি হবে, মায়ের অমরার মাধ্যমে মায়ের রক্ত এসে পৌঁছাবে এবং এর বিপরীতে যেই অ্যান্টিবডি তৈরি হবে, যেহেতু আরএইচ পজিটিভ আছে আরএইচ নেগেটিভ তৈরি হবে, এবং এইটা যখন মায়ের রক্তমের মধ্যে পৌঁছায় তখন এটা লোহিত রক্তকণিকাকে কি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তো এইভাবেই মূলত এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা সংগঠিত হয়। তো এইটাই ছিল হচ্ছে জিনতত্ত্বর যেই ধারণা সেটা 12 অধ্যায়।